দ্বিমাত্রিক ধরো কথার কথা, এটা হচ্ছে ভূমি বা স্ট্রেট লাইনটা অনুভূমি। এটা কি অনুভূমি বা ভূমি। এর সাথে তুমি যদি একটা বস্তুকে কি করতে পারো, খাড়া উপরে দিকে নিক্ষেপ করতে পারো, বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একদম স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্ত ভাবে পড়তে দিতে পারো, তখন এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুটার যে বেগের যে পরিবর্তনটা হয় বা গতিটা সম্পর্কিত থাকে, তখন তাকে আমরা কি বলি, একমাত্রিক গতি। কারণ বস্তুর গতিটা শুধুমাত্র কি একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর সীমাবদ্ধ। তাহলে কোন বস্তুর গতি যদি একটি নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর বা অক্ষ বরাবর কি থাকে, সীমাবদ্ধ থাকে, তখন তাকে আমরা কি বলবো, একমাত্রিক গতি। কিন্তু মনে করো আমি কোন একটা বস্তুকে এই অনুভূমিকের সাথে বা ভূমির সাথে কি করব, তির্যক ভাবে নিক্ষেপ করব। তির্যক মানে কি, আমি যে বস্তুটাকে নিক্ষেপ করব সেটা ভূমির সাথে সূক্ষ্ম কোণে নিক্ষেপ করব, 90 ডিগ্রি কোণে না। 90 ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি তাহলে খাড়া নিক্ষিপ্ত বস্তু হয়ে যায়। তাহলে আমি যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করব সেটা কোন কোণ, সূক্ষ্ম কোণ। মানে কি ভূমির সাথে এই এরকম থিটা ডিগ্রি কোণ, তাহলে থিটা আমার মনে হচ্ছে না থেকে লেস দেন 90 ডিগ্রি, একটা সূক্ষ্ম কোণ মনে হচ্ছে না। তাহলে আমি যখন এই সূক্ষ্ম কোণে কি করব, ভূমির সাথে কোন একটা বস্তুকে কি করব, নিক্ষেপ করব, তখন আমি যে বস্তুটাকে সূক্ষ্ম কোণে নিক্ষেপ করলাম সেই বস্তুটাকে বলা হয় কি, প্রাস। আর প্রাসের গতি কয় মাত্রিক, প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। তার মানে কি দ্বিমাত্রিক বোঝাচ্ছে যে এই ক্ষেত্রে গতিটা দেখো এক নাম্বার কি এখান থেকে ডানে যাচ্ছে, তাহলে উপরে উঠতেছে, আর এখানে শুধু উপরে নিচে, শুধু কি উপরে নিচে অথবা একটা স্ট্রেট লাইন বরাবর। তাহলে এই যে শুধু উপরে নিচে উঠানামা করতেছে, তার মানে একটা মাত্র অ্যাক্সিস না। আর যখন আমি এই তির্যক ভাবে ভূমির সাথে নিক্ষেপ করলাম বা সূক্ষ্ম কোণে নিক্ষেপ করলাম, তখন বস্তুটা যখন এইখানে, তুমি খেয়াল করো তো, ডান দিকে সরে আসছে একটা নির্দিষ্ট পরিমাণ, মানে ডানে বামে আছে প্লাস কি উপরে আছে না, আর উপর দিকে আবার নিচে নামবে, তার মানে তার গতিটা উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে, আর কয়মাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি। কিন্তু যখন তুমি স্থির অবস্থান থেকে কোন একটা বস্তুকে ছেড়ে দিলা, স্ট্রেট লাইন বরাবর সে করতেছে, কয়মাত্রিক গতি, একমাত্রিক গতি। মুক্ত হবে পরন্ত বস্তু, একমাত্রিক গতির উদাহরণ প্লাসের গতি কি। তাহলে প্লাস কাকে বলে, এই চ্যাপ্টারের মূল একটা আলোচ্য বিষয় হচ্ছে কি প্লাস। বাকি যে কনসেপ্টগুলো আছে তোমাদের ম্যাক্সিমাম কি জানা। তার মানে যদি আমি অনুভূমিকের সাথে, যদি আমি কি করি, অনুভূমিকের সাথে কোনো বস্তুকে তির্যক ভাবে কি করি, নিক্ষেপ করি। তির্যক ভাবে বলতে বোঝাচ্ছে কি সূক্ষ্ম কোণ লেস দেন 90 ডিগ্রি, তখন এই নিক্ষিপ্ত বস্তুটাকে আমরা কি বলতেছি, প্লাস। এই বস্তুটি এখানে বসে থাকবে নাকি তার গতিপথ কমপ্লিট করে বলতে ফিরে আসবে, ফিরে আসবে। তার মানে তার যে গতির যে পরিবর্তনটা দুটো অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে অনুভূমিক অ্যাক্সিস বরাবর ডানে বামে, এই বস্তুটা ডান দিকে সরে আসতেছে, একই সাথে উপরে উঠে আবার কি নিচে নামছে, উপরে নিচে ডানে বামে, কয়মাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, একমাত্রিক গতি কনসেপ্টটা বুঝতে পারছো, দ্বিমাত্রিক গতির কনসেপ্টটা বুঝতে পারছো। একটা মেইনলি এখানে আলোচনা করব একমাত্রিক গতি নিয়ে এবং দ্বিমাত্রিক গতি কি নিয়ে, একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখন দেখো বস্তু মনে করো, আমি এখানে যদি চিন্তা করো এটা কি একটা বস্তু, এই বস্তুর একটা নিজস্ব পরিমাণ কি ওয়েট আছে, ভর আছে, ওজন বলবো না, ভর। এই ভরের পরিমাণ কত, m। তাহলে m ভরের একটা বস্তু, ইনিশিয়ালি তার একটা ব্যাগের মান থাকতেও পারে নাও থাকতে পারে, ইনিশিয়াল ব্যাগের মান 0 হতে পারে বা কোনো একটা নির্দিষ্ট মান কি করতে পারে, থাকতে পারে। তাহলে আমি ধরলাম এই ব্যাগের মান হচ্ছে কত, নট। তাহলে বস্তুটার ভর কত, m, তার ইনিশিয়াল ব্যাগ কত, v0, ইট মে বি 0 অর মোর দ্যান 0, মানে কি সমস্যা নেই। এখন এই বস্তুর উপর আমি কি করলাম, f পরিমাণ কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে বস্তুর মধ্যে কি তৈরি হবে, ত্বরণ সৃষ্টি হবে, আমি একটা বস্তুর বল অ্যাপ্লাই করলাম, তার ভর আছে, তার কি আছে, ভর আছে, সে যদি গতিশীল হয় অবশ্যই তার কি সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে। সেই সৃষ্ট ত্বরণের মান কত, F = m। আমরা এটাকে ঘর্ষণহীন বলে ধরি, এই কাজটা হচ্ছে F = m এ তখনই হবে যে তলটা কি হয়, ঘর্ষণহীন হয়। কিন্তু আমরা ম্যাথ করার সময় ধরেই নেই কি তলটা ঘর্ষণহীন, বা যদি ঘর্ষণ যুক্ত হয় ইকুয়েশনগুলো আবার কি করতে হবে, এই যে প্রযুক্ত বলের এগেইনস্টে যে ঘর্ষণ বল সেটা বাদ দিতে হবে। আমরা সাধারণত এটা করি না, আপাতত যদি দেওয়া থাকে তখন করব, কারণ বললাম তলটা কি ঘর্ষণহীন। তাহলে আমি এক পরিমাণ বল কি করলাম, এখানে প্রয়োগ করলাম, বস্তুটা আদিবেগ কত, v0, তার ভর তো m ছিল। এখন একটা বস্তুকে তুমি ধাক্কা মারো, তাহলে তার ভরের কি চেঞ্জ হবে, ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ মানে কি, তার বেগ কি পরিবর্তন, বাড়বে না কমবে,
বাড়বে, যে বল ধাক্কা মারলাম তাহলে ব্যাগটা কি বাড়বে না? তাহলে মনে করো আমি এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা সামনের দিকে অগ্রসর হতে থাকলো, পাশাপাশি তার ব্যাগ কি বাড়তে থাকলো। তাহলে বাড়তে বাড়তে দেখা গেল একটা সময় এখানে চলে আসলো। তাহলে বস্তুটা যখন প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে আসলো, চূড়ান্ত অবস্থান বলতে আমি যে অবস্থানটা কনসিডার করছি সেটা চূড়ান্ত অবস্থা, তখন ওইখানে ব্যাগের মান কি বিনট থাকবে? ওইখানে ব্যাগটা কি বেড়ে যাবে না? তো ব্যাগটা বেড়ে গিয়ে কত হবে? ব্যাগটা বেড়ে গিয়ে কত হবে? ওকে ফাইন। ভর কি চেঞ্জ হবে? ভরটা চেঞ্জ হবে না। ভরের মান আগে m ছিল, এখনো কি থাকবে? m ই থাকবে। এই সময়ে সে যে পরিমাণ দূরত্বটা কি করলো? অতিক্রম করলো। সেই অতিক্রান্ত দূরত্ব কত? এখান থেকে তুমি চিন্তা করো, এই যে টোটাল যে পথটুকু সে অতিক্রম করলো, এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? s। দূরত্ব মিন্স সরণ, এখানে মূলত কি সরণ, আর তার সরণ হচ্ছে কত? s। আর s পরিমাণ সরণ যেতে তার টাইম লাগছে না? এই টাইম লাগে না। তাহলে যে টাইমটা লাগলো এখান থেকে যেতে, এখানে যে পরিমাণ সময়টা লাগলো সেই প্রয়োজনীয় সময়টা হচ্ছে কি? t। t হচ্ছে প্রয়োজনীয় কি সময়, ঠিক আছে? এই s পরিমাণ সরণ যেতে তার প্রয়োজনীয় সময় হচ্ছে কি? t। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাইলাম? আদি বেগ পাইলাম, শেষ বেগ পাইলাম, সময় পাইলাম, সরণ পাইলাম, এবং যেহেতু তার উপর প্রযুক্ত বল আছে, উক্ত বস্তুর একটা কি থাকবে? ত্বরণ থাকবে, এবং যে ত্বরণে সে অগ্রসর হচ্ছিল সেই ত্বরণের মান কত? a। ঠিক আছে? সেই ত্বরণের মান কত? a। এখানে বেগের পরিবর্তন হলো কি হলো না? বুঝছেন? বেগের পরিবর্তনের হার, হার মানে কি? একক সময় পরিবর্তন। হার মানে কি? একক সময় পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের হার মানে কি? ত্বরণ না? তাহলে আমি কি বলতে পারি? দেখো তো, যে সুতরাং t সময়ে বেগের পরিবর্তন কত? t সময়ে বেগের পরিবর্তন হচ্ছে তোমার v মাইনাস v নট। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন কত? v মাইনাস v নট বাই t। v মাইনাস v নট বাই কত? t। এটা কি বেগের পরিবর্তনের হার না? সুতরাং বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু কি? ত্বরণ না? ত্বরণ a ইজ ইকুয়াল টু কি? v মাইনাস v নট বাই t। এই v নট মানে তোমরা যেটা আগে আদি বেগকে u বলতা, সেই আদি বেগটাকে আমরা এখন কি বলি? v নট বলি। সুতরাং ত্বরণ a ইজ ইকুয়াল টু v মাইনাস v নট বাই কত? t। সুতরাং v ইজ ইকুয়াল টু কি হলো? v নট প্লাস v ইজ ইকুয়াল টু কি হলো? v নট প্লাস at। তাহলে v ইজ ইকুয়াল টু v নট প্লাস at যে পেলাম, তার মানে কি? খুব কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, একটা বস্তু ইনিশিয়াল বেগ কত ছিল? v নট। ইনিশিয়াল বেগ কি ছিল? v নট। তার ত্বরণ মনে করো 5। তো ত্বরণ যদি 5 হয়, প্রতি সেকেন্ডে তার বেগ কতটুকু বাড়বে? 5 বাড়বে। তো ইনিশিয়ালি তার বেগ যদি v নট থাকে, 1 সেকেন্ড পর তার বেগ v নট প্লাস 5, 2 সেকেন্ড পর কি হবে? v নট প্লাস 5 ইনটু 2 10 বাড়বে। 3 সেকেন্ড পর কি 5 ইনটু 3 যোগ হবে এসে, 4 সেকেন্ড পর কি 5 ইনটু 4 যোগ হবে না? কন্টিনিউয়াসলি তার বেগটা কি যোগ হবে না এসে, তার মানে কি t সময় পর তার বেগের রাশিমালা কি দাঁড়াবে? v is equal to v naught plus at। এখন আমি সবগুলো প্রমাণ দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ টাইমটা ধরে রাখো, যে তোমার রেভিশনের প্রিপারেশন, এই ক্ষেত্রে ধরো v equal to v naught plus at। এখন এই সময় তার অতিক্রান্ত সরণ কত? s। তাহলে প্রাপ্ত বেগ, আমি যদি প্রাপ্ত বেগ কত হবে সেটা চাই, আমি এই ইকুয়েশনটা লিখব, v is equal to v naught plus at। আর এই সময় তার অতিক্রান্ত সরণ যদি চাওয়া হয় s, s এর মান আমাদের জানা আছে, s equal to কি হয়? v naught t প্লাস হাফ at স্কয়ার। এখন ত্বরণটা কেমন? সমতল। ত্বরণটা কেমন? সমতল। সুতরাং s is equal to কি হবে? v naught t প্লাস হাফ কি at স্কয়ার। তারপর কি হবে? আবার যদি ব্যাপারটা এরকম থাকে, সময় দেওয়া না থাকে, বেগ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, বা এই টাইপের যদি সম্পর্কিত রাশিমালা থাকে, তখন আরেকটা ইকুয়েশন মডিফাই করে আনা যায়। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার কি? v square is equal to কি হয়? c square plus 2as। আরটা আছে s equal to v naught plus v by 2 into t। এটা লাগে না, তো মানে আপাতত প্রয়োজন হয় না। তাহলে এই তিনটের মধ্যে কি এরা? একটা হচ্ছে v is equal to v naught plus at, s equal to v naught t plus half at square, v square equal to v naught square plus 2as। প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুটা কি আছে? ত্বরণ আছে। ত্বরণ মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ কি পাচ্ছে না? হ্রাস। যদি বেগ হ্রাস পেত, মানে ত্বরণ এর পরিবর্তে
মন্দন ব্যবহার করতাম। মন্দন মানে প্লাস এর জায়গায় কি হতো মাইনাস এ। ধরো একটা গাড়ি ব্রেক বাড়তি আছে, এখন একটা গাড়ি ব্রেক কষো, ব্রেক কষলে কি হবে? ব্রেক হ্রাস পাবে না? তাহলে কি ইনিশিয়ালি ব্রেক কত ছিল v0, তাহলে ব্রেক কষার পর তার ব্রেক কি আর v0 থাকবে না কমবে? তাহলে যদি কমে তাহলে মাইনাস হবে না? ব্যাপারটা বুঝতে পারছি না? এটা কি যদি ব্রেক কষা হয় তাহলে এই এর মানটা কি প্লাসের পরিবর্তে কি হবে মাইনাস, প্লাসের পরিবর্তে কি হবে মাইনাস। ঠিক একই রকম বেরিয়ে সেম জায়গায় s = v0t plus half at square। থামতে সময় লাগছে t, t পুরাটা সময় কি ব্যাক v0 থাকবে না, আস্তে আস্তে ব্যাক কমে যাবে না, প্রতিটা দূরত্ব কমে আসবে না। মানে t সময় যদি সেম ব্যাক নিয়ে চলতে পারতো, যতটুকু পথ যেত মন্দন ক্রিয়েট হওয়ার কারণে ততটুকু পথ যেতে পারবে, এজন্য v0t থেকে মাইনাস হবে প্লাস এখানে সেম থিওরি অ্যাপ্লাই হবে। তো এই যে এটা এখন যদি বলা হতো গাড়িটা ত্বরণ নাই, সমবেগে চলতেছে, কি চলতেছে সমবেগে চলতেছে, তো সমবেগে যদি চলে তাহলে আলটিমেটলি ত্বরণ কত 0। তো ত্বরণ যদি 0 হয় তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব s = কি হয় v হয় না? v0 = v বললাম, v0 = কি বললাম v। তাহলে এই যে চারটা সমীকরণ পেলাম s = v, v = v0 plus at, তারপর কি s = v0t plus half at square, v square = v0 square plus 2as। এই ইকুয়েশন গুলাকে ব্যবহার করে, এই যে ইকুয়েশন গুলো ব্যবহার করব কয় মাত্রিক গতির জন্য বলো তো? ত্রিমাত্রিক। এই সবগুলো ইকুয়েশন হচ্ছে এক মাত্রিক গতির জন্য ব্যবহৃত সমীকরণ। বুঝতে পারছো কিনা? তাই কয় মাত্রিক গতির ইকুয়েশন? এক মাত্রিক গতির সমীকরণ। এটা দ্বিমাত্রিক গতির কোনো সমীকরণ। s মানে কি সরণ না? সরণ মানে কি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে স্ট্রেট ডিসটেন্স, তাই না? তাহলে একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর যদি দূরত্ব থাকে একমাত্রিক গতি না? একমাত্রিক গতি কিনা? একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতির জন্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। তার মানে এই ইকুয়েশনগুলো হচ্ছে কয় মাত্রিক গতির জন্য প্রযোজ্য? এক মাত্রিক গতির জন্য প্রযোজ্য। তাহলে এই যে এই গতিগুলো কয় মাত্রিক গতির জন্য? এক মাত্রিক গতির জন্য, ঠিক আছে? এখন এখানে একটা প্রেক্ষাপট আছে। ধরো তো এক মাত্রিক গতি ঠিক আছে, বস্তু ত্বরণ আছে। এখন সকল বস্তুর দেখবা মেইন প্রেক্ষাপটটা ম্যাক্সিমাম বস্তুর গতি শুরু হয় এভাবে স্থির অবস্থান থেকে। কোথা থেকে? স্থির অবস্থান থেকে। সে কেমনে চলে? সমত্বরণে চলে। কি চলে? এই যে ইকুয়েশনগুলো লিখলাম এটা মেইন হেডটা কি হবে? মেইন হেডটা হবে v0 আদিবেগ নিয়ে, কি নিয়ে? v0 আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে, সুষম ত্বরণে কোন চলমান বস্তু t সময় পর, কত সময় পর? t সময় পর অতিক্রান্ত সরণের রাশিমালা, বেগের রাশিমালা, সরণ এবং বেগের রাশিমালা হচ্ছে এগুলো, তাই তো? এখন যদি কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, কোথা থেকে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে এই ইকুয়েশনের ফরম্যাটগুলো কেমন থাকবে? v0 এর মান কি? v0 থাকবে। v0 এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে? তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এই একমাত্রিক গতিটাই যদি স্থির অবস্থান থেকে কি করে? স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে, তাহলে প্রেক্ষাপটটা কেমন হবে? দেখো এটা বাদ দাও, এটা কি? সমবেগ। এটা সমবেগ কারণ হিসাব। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোন ত্বরণে? সমত্বরণ। সমত্বরণ। সমত্বরণে বলার সুবিধা কোন জায়গায়? তাহলে এটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট। বেগ বৃদ্ধির হারটা চেঞ্জ হবে না। সমবেগে ত্বরণ থাকে না, অসমবেগে কি থাকে? ত্বরণ থাকে। তাহলে অসমবেগে যে বেগটা বাড়তেছে, এই বাড়ার পরিবর্তনটা প্রতি একক সময়ে নির্দিষ্ট। এটা 5 হলে 5, 10 হলে কি 10। যদি এরকমটা হয় আমার ত্বরণ 2, তার মানে কি এখন আমার বেগ যা আছে 1 সেকেন্ড পর বেগ +2 হবে, 2 সেকেন্ড +4 হবে, 3 সেকেন্ড +6 হবে। মানে প্রতি সেকেন্ডে আমার বেগ বাড়তেছে। কতটুকু বাড়তেছে? 2 পরিমাণ বাড়তেছে, 2 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। তাহলে স্থির অবস্থার মধ্যে যাত্রা শুরু করে এবং কেমনে যাত্রা শুরু করবে? সমত্বরণে। তাহলে এই ইকুয়েশনগুলো এটাকে সমীকরণ দাও। 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের ফরম্যাটটা কেমন হবে? এই v0 এর মান কত? 0। তাহলে v0 এর মান যদি 0 হয়ে যায় তাহলে v = কি? এটি না? এটা কি? এটা কি? সমত্বরণ না? সমত্বরণ মানে কি? কনস্ট্যান্ট না? সুতরাং v is proportional to কি না? তাহলে কি বলতে পারি?
স্থির অবস্থান থেকে কোথেকে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর প্রাপ্ত যে বেগটা তার সময়ের কি মানে কি এই সময়ের সাথে বেগের যে গ্রাফটা সমানুপাতিক গ্রাফ হবে না। t = 0 হলে বেগ কত 0, t = 1 হলে বেগ ওই যে তোমার ত্বরণ যা সেই পরিমাণ বাড়বে, t হলে ত্বরণ যা সেই পরিমাণ বাড়বে। লেখা মূল বিন্দু তুমি কি করবে একটা সরলরেখা পাবে। অর্থাৎ স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর প্রাপ্ত বেগ কার সমানুপাতিক সময় সমানুপাতিক সময় কি হবে সমানুপাতিক হবে। ওকে বাট 3 নাম্বার ইকুয়েশনটা কি হবে বলো তোমরা নিজে বলতে পারো। বিলট টি এর মান টোটালটাই কি হয়ে যাবে 0। তো টোটালটাই যদি 0 হয়ে যায় তাহলে s = কি হবে নরমালি হাফ এট স্কয়ার। এখন দেখো হাফও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি না যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত সরণ কার সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক। তো s এর সাথে t স্কয়ারের সম্পর্ক কি হবে সমানুপাতিক। s এর সাথে t স্কয়ারের সম্পর্ক কি সমানুপাতিক। s is proportional to কি t স্কয়ার। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর দেখো এই 4 নম্বর ইকুয়েশনের ফর্মেটটা কেমন হচ্ছে। ওকে তাহলে এখানে কি হবে আদিবেগ কত 0 না, তাহলে কি হয় দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে v স্কয়ার = কি 2as। তো 2 এটা তো কি কনস্ট্যান্ট, তাহলে v is equal to কি √2as। √2 এ তো কনস্ট্যান্ট বলে মূল কথা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি যে v is equal to √2as। √2 এ কি কনস্ট্যান্ট, সুতরাং v is proportional to √2as। তার মানে কি সমত্বরণে কোন ধরনের সমত্বরণে স্থির অবস্থান থেকে চলমান কোন বস্তুর প্রাপ্ত বেগ অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক। তার পরীক্ষায় যদি এমসিকিউ আকারে এই লাইনগুলো দেয়া দেয় যে স্থির অবস্থান থেকে সমতলে চলমান কোন বস্তুর প্রাপ্ত বেগ অতিক্রান্ত সরণের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, হ্যাঁ বর্গের ব্যস্তানুপাতিক। আপনাকে তোমাকে জানতে হবে না যে বর্গমূলের সমানুপাতিক এগুলো মুখস্থ করে রাখা যাবে, সহজ জিনিস, তাহলে কেমন মুখস্থ করতে হবে। তো বলা হয় স্থির অবস্থান থেকে সমতলে চলমান কোন বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, তাহলে বাকি যা দেওয়া থাকবে সেটা হোক ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, অমুকের ব্যস্তানুপাতিক, সব কি ভুল। সঠিক কোনটা সময়ের সমানুপাতিক। তাহলে v is proportional to কি t, v is proportional to কি t। তাহলে আমাদের খুব সিম্পল একটা কনসেপ্ট যে প্রাপ্ত বেগ সময়ের কি হবে সমানুপাতিক হবে, আর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের কি হবে সমানুপাতিক হবে। প্রাপ্ত বেগ কি হবে অতিক্রান্ত সরণ বা দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হবে। আচ্ছা তাহলে এগুলা সবগুলা কয় মাত্রিক গতি একমাত্রিক গতি না। এখন মুক্ত ভাবে পরন্ত বস্তু কয় মাত্রিক গতি, এটাও তো একমাত্রিক গতি। তাহলে এই কোয়েশ্চেনগুলা যদি ভূমিতে সমতরণে চলমান বস্তুর জন্য একমাত্রিক গতির জন্য ব্যবহার করতে পারি তাহলে পরন্ত বস্তুর জন্য ব্যবহার করা যাবে না। এখন পরন্ত বস্তু বা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু এটা একমাত্রিক গতি যদি হয় ত্বরণটা কি সমতরণ, জি এর মান কি কনস্ট্যান্ট, জি এর মান কিন্তু কনস্ট্যান্ট না, অনেকবার বলছি জি এর মান পরিবর্তনশীল। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জি এর মান কি পায় হ্রাস পায়, উপরে গেলেও জি হ্রাস পায় নিচে গেলেও জি হ্রাস পায়। পৃষ্ঠে জি এর মান কি সর্বোচ্চ, নিচ থেকে উপরে একই পরিমাণ উপরে জি এর মান অধিক পরিমাণ কি পায় হ্রাস পায়। ইকুয়েশনগুলো পড়াইছিলাম g = gm/r² বা 4/3 পাই r rho g গুলো পৃথিবীর পৃষ্ঠের জন্য, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতার জন্য, হ্যাঁ g * 1 - 2h/r অথবা gm/r+h হোল স্কয়ার অথবা gr²/r+h হোল স্কয়ার। এগুলো হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতার জন্য। আর h গভীরতার জন্য কি বলছিলাম g * 1 - h/r। এই ইকুয়েশন আমরা পড়াইছি। তার মানে কি জি এর মান পরিবর্তন হয় কি হয় না হয়, কিন্তু মুক্ত ভাবে পরন্ত বস্তু বা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য ত্বরণটা কি ধ্রুব। ধ্রুব কেমনে হয় তো পরিবর্তনশীল। আনসার কি হবে স্বল্প উচ্চতার জন্য। কার জন্য, কারণ এই যে একটা বস্তুকে যখন একটা উপরের দিকে থ্রো করো কত উপরে খুব বেশি না 50 মিটার 100 মিটার, এই তো স্বল্প উচ্চতায় জি এর পরিবর্তন খুবই কি সামান্য, এটাকে আমরা ইগনোর করতে পারি। তার মানে স্বল্প উচ্চতায় ওঠানামার ক্ষেত্রে আমরা যেটাকে কি ধরতে পারি কনস্ট্যান্ট ধরতে পারি। যেটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে মুক্ত ভাবে পরন্ত বস্তু অথবা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতিটাকে আমরা কয় মাত্রিক বলতে পারি একমাত্রিক বলা যায়, এমনি বলা যায়। প্লাস কি ত্বরণটাকে কি বলা যায়
সমতরণ। তাহলে এই ফরম্যাট গুলা জাস্ট চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি s এর পরিবর্তে তুমি কি বসাবা h, বুঝছো না? কারণ আমরা যেহেতু সরণটাকে আমরা s ধরলাম, ওটাও সরণ, বাট যেহেতু পরন্ত বস্তু বা বিক্ষিপ্ত বস্তু, সরণটাকে চেঞ্জ করে কি বলবো h বলবো। আর অভিজ্ঞ সজীব ত্বরণটাকে প্রেজেন্ট করার জন্য স্পেশাল লেটার হচ্ছে g, স্মল g। তাহলে এই এর পরিবর্তে কি g ইউজ করব, এর পরিবর্তে কি ইউজ করব g ইউজ করব। তারপর কি করব বাকি যা আছে আগের মতোই থাকবে। তাহলে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রগুলো কি হবে? এটা কি সমবেগ? এটা কি সমবেগ? s = vt থাকবে থাকবে না, বাকিগুলো থাকবে। তাহলে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র এটা একমাত্রিক গতি এবং তার জন্য প্রযোজ্য রাশিমালাগুলো আমরা একটু লিখব। তাহলে ব্যাপারটা কি হলো? এই হচ্ছে তোমার গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। গ্যালিলিও তো না বারবার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, গ্যালিলিওর কি পরন্ত বস্তুর সূত্র। তাহলে ইকুয়েশনগুলো কি দাঁড়াচ্ছে? ঠিক আছে, ইকুয়েশনগুলো দাঁড়াচ্ছে হচ্ছে তোমার v কি v0 vt। তারপর কি h কি v0 t প্লাস হাফ dt স্কয়ার। তারপর কি v স্কয়ার কি হবে v0 স্কয়ার প্লাস 2d। এগুলা কি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র না? এখন বিজ্ঞানী গ্যালিলিও তার যে পরন্ত বস্তুর সূত্রগুলো প্রোভাইড করছিল ওগুলোর মধ্যে কি সবগুলো স্থির অবস্থান থেকে ছিল না? স্থির অবস্থান নাও হতে পারে, বাট স্থির অবস্থান থেকে হয় জাস্ট নিচেগুলো হবে না। যে স্থির অবস্থান থেকে যে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র লেখা আছে তিনটা, আছে কিনা? এর মধ্যে আলাদা করে লেখা আছে না যে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র কি ছিল? স্থির অবস্থান থেকে। কোথা থেকে? স্থির অবস্থান থেকে বিনা বাধায়। কোন বাধায়? বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ কার সমানুপাতিক? বুঝতে পারছো না? তাহলে স্থির অবস্থা থেকে যদি পতনশীল হয়, স্থির অবস্থা হতে যদি কি হয় পতনশীল হয়, স্থির অবস্থান হতে পতনশীল হলে, স্থির অবস্থান হতে পতনশীল হলে এই ইকুয়েশনগুলো কি দাঁড়াবে? v is proportional to কত? t। তাহলে কি h is proportional to t স্কয়ার, v is proportional to এই তিনটাই কিন্তু গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। পড়ে নাই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত যে বেগটা সময়ের কি সমানুপাতিক। সময় কি যে বললাম প্রতি সেকেন্ডে তার বেগ বাড়বে, কতটুকু বাড়বে 9.8। ইনিশিয়ালি তার বেগ যদি কি হয় 0 হয়, 1 সেকেন্ড পর তার বেগ 9.8, 2 সেকেন্ড পর 9.8 প্লাস 9.8, 3 সেকেন্ড পর কি 9.8 প্লাস 9.8 আছে, তুমি যদি 6 কর তার সাথে আবার 9.8 যে মানটা হবে 1 সেকেন্ড পর তার সাথে আবার 9.8, কন্টিনিউয়াসলি তার বেগ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই কলমটাকে যদি মনে করো প্রমির মাথায় এখান থেকে ফেলে দেই, সে তার মাথায় এটা যে বেগে কি করবে আঘাত করবে। এই কলমটাকে যদি আমি ধরো গুরুদায়ের ওয়াচ টাওয়ার থেকে ফেলে দেই আর তার মাথায় পড়ে, সে তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা পাবে। তার কারণ কি এই মুক্তভাবে পতনশীল হওয়ার কারণে যে বাতাসটাকে অ্যাভয়েড করো তার বেগ কন্টিনিউয়াসলি বাড়তেছিল। তার মানে যদি একটা পরন্ত বস্তুকে বা একটা পাথরের টুকরোকে কি করা সম্ভব? বুলেটের ভেলোসিটি দেওয়া কি সম্ভব, বা তার চাইতে অধিক ভেলোসিটি দেওয়া সম্ভব যদি সেটাকে অনেক উপর থেকে কি করা হয় ফেলা হয়। তাহলে আবুল বাকি কি করছিল? ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে অনেক উপর থেকে মুখ দিয়ে ফেলছে এগুলা। তাহলে ফেলছে কি একটা ছোট পাথর, বাট লাগছে কি আকারে একটা বুলেট আকারে। কারণ অনেক উপর থেকে যখন এই পাখিগুলো এই ছোট ছোট পাথরের টুকরাগুলাকে নিয়ে এরকম হাতি ঘোড়া মানুষের উপর ছাইড়া দিছে, তখন মনে হচ্ছে ছোট পাথর ছাড়ছে। এই পাথরটা যখন তাকে আঘাত করে দিয়ে তার বেগটা বাড়তে 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 এমন বেগে উপনীত হয়েছে যে হাতি উচিত রয়ে গেছে, মানুষ উচিত রয়ে গেছে। মানে বুলেটের চাইতে কম বেগে কি করে আঘাত করে না। ব্যাপারটা বুঝতে পারছি না? তার মানে এটা মুক্ত ভাবে পরন্ত বস্তু। বুঝতে পারছি না? যদি বাতাসটা থাকতো তাহলে কি করতো? আরো বেশি বেগ নিয়ে কি করতো? আঘাত করতো। প্রান্তিক বেগ নামে একটা টার্ম আছে। কি বেগ? প্রান্তিক বেগ। ওটা কোথায় পাবো? এই যে বৃষ্টির ফোঁটা যে পড়ে, বৃষ্টির ফোঁটা যে পড়ে, এই বৃষ্টির ফোঁটা পতনশীল অবস্থায় যদি বাতাসের বাধা না থাকতো, যদি বাতাসের বাধা না থাকতো তাহলে বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গায়ে যে বেগে আঘাত করতো এটা আমরা সহ্য করতে পারতাম না। বুঝতে পারছি কিনা? ওয়ান কাইন্ড অফ মনে করো যে
মানে ছিদ্র করার মতো অবস্থা হইতো। তার মানে কি বৃষ্টি হইলে সবাই বিল্ডিং এর উপরে প্রোটেকশন ক্রিয়েট করতে হবে, ঘরের মধ্যে বসে রাখা লাগবে। কিন্তু বৃষ্টি হইলে আমাদের এরকম কিছু করা লাগে না। তার কারণটা কি? কারণ এই বাতাসের বাধার কারণে বৃষ্টির বেগ কন্টিনিউয়াসলি কমতে থাকে, কমতে 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 একটা সমবেগে পৌঁছায়, এটা যেতে পারে না। আর যখন তার ওজনের সমপরিমাণ বিপরীতমুখী বল লাভ করে ফেলে তখন আর বেগ কি করে না, বাড়ে না। তখন যে বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগ নিয়েই করতে থাকে। এটাকে বলা হয় প্রান্তিক বেগ। এই প্রান্তিক বেগের কারণে আমরা কি পাই? রক্ষা পাই। বৃষ্টি হইলে আমরা বুঝতে পারি, নাহলে বৃষ্টিতে ভিজার শখই থাকবে। ঠিক আছে? তাহলে কি উপরে একটা ছাতা বানায় আগে বৃষ্টি আটকাই দিত, আটকায় পর শুনতে পারত এত বেশি থাকতো। ঠিক আছে? মানে এটা হচ্ছে একই ফর্মেট। এখন এটা যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু না হয়ে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হতো, মানে কি ভূমির সাথে অ্যাঙ্গেল কত 90 না? তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হলো খাড়া। জাস্ট ইকুয়েশন গুলো কখন কি ব্যবহার করব এটা বলে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য, তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এখানে ইকুয়েশন গুলো কেমন হবে? v = কি হবে? এখন দেখো একটা বস্তুকে তুমি যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা তখন তার আসবে কি জিরো। এটা এই কলমটাকে চাচ্ছি আমি কি করতে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে। তাহলে এটাকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে চাই, এটাকে ব্যাক দিতে হবে কি হবে না? এটাকে ব্যাক দেওয়া ছাড়া কি উপরে নিক্ষেপ করা সম্ভব? তাহলে বিনোদের মান কি কখনো জিরো হবে? তাহলে একটা মাথায় ঢোকাও যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তার মানে তার আদি বেগ কখনো কি হবে না? জিরো হবে না। এই বস্তুটা যে উপরে উঠতেছে নিক্ষেপণ বেগের কারণে উঠতেছে। নিক্ষেপণ বেগ জিরো হলে বস্তু উপরে উঠবে না যদি আগে থেকে কোনো বেগ না থাকে। বুঝতে পারছো কিনা? তাহলে বিরোধ মানে কি এখানে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ কখনো কি হবে না? জিরো হবে না। তাহলে এই ফর্মেটটা কি হবে? v = বিরোধ প্লাস জি তোর না মাইনাস জি উপরের দিকে। কারণ বেগ কি বাড়বে না কমবে? কমবে। কারণ বেগ যদি না কমে, একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তাহলে বেগ যদি না কমতো বাড়তেই থাকতো, তাহলে যে বস্তুকে ছুঁড়ে মারতে এই বস্তু আর পৃথিবীতে ফিরে আসতো না। তাহলে কারোর প্রতি খুব থাকলে তাকে উপরে মনে হয় ধৈর্য রাখলে আসল বানানো হলো না। তার মানে একটা ধৈর্য রাখে চলে ইটা মারতাম আর কি হয়ে যেত? গায়েব হয়ে যেত। ঠিক আছে? কিন্তু এরকমটা হচ্ছে না। এরকম না হওয়ার কারণ কি? কারণ এখানে অভিকর্ষ ত্বরণটা মন্দন হিসেবে কাজ করতেছে, মাইনাস জি। v = v0 মাইনাস কত? gt। ওকে ফাইন। তাহলে এখানে v মানে শেষ বেগ, v মানে কি কত সময় পর? শেষ বেগ বলা যাবে না, t সময় পর যে পরিমাণ বেগ হবে সেটা হচ্ছে v। আর ইনিশিয়ালি যে বেগে নিক্ষেপ করছে সেটা হচ্ছে কি? v0। তাহলে অবশ্যই কি হবে? v টা কম হবে। v0 টা কি? কারণ আমি যে বেগে নিক্ষেপ করলাম সেটা তো v0। t সময় পর বেগ কি কমবে না? দেখাচ্ছি। তারপর কি হবে? আমাদের h = কি হবে? এই সময়ে যে t সময় পর সে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে না, নাকি ভূমির উপরে থাকবে? আর t সময় পর ভূমি থেকে তার যে হাইট, t সময় পর যে এটা একটা বস্তু মনে করো, এটা একটা एग्जांपल দিয়ে বুঝাই দিচ্ছি। এখানে এই একটা বস্তু মনে করো, এই বস্তুটাকে আমি v0 বেগে নিক্ষেপ করলাম, তার নিক্ষেপণ বেগের মান হচ্ছে 49 মিটার/সেকেন্ড। তাহলে বস্তুটাকে আমি কত বেগে নিক্ষেপ করলাম? 49 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। এখন বলো তো এই বস্তুটাকে যদি আমি 49 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করি, 1 সেকেন্ড পর তার বেগ কি 49 থাকবে? থাকবে। তাহলে 1 সেকেন্ড পর সে কি পরিমাণ পথ যাবে? 50 মিটার বা अबाउट 209 মিটার। তাহলে 1 সেকেন্ড পর মানে বস্তুটা এখানে চলে আসছে। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত? 49 মাইনাস 9.8, তো যে t1 = 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড পর তার বেগের মান কত? 49 মাইনাস কত? 9.8, কত হয়? 35.2। তাহলে 39.2 মিটার পার। বেগ কি কমছে না বাড়ছে? এখন বলা হয় এই সময় তার হাইট কত? 20 না? তার মানে 1 সেকেন্ড পর তার বেগের মান হওয়া উচিত কত? 39.2 আর হাইট হওয়া উচিত কত? এটা না? তাহলে তোমাকে বলে 1 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে কত হাইটে আছে তা বের করতে হবে না? প্রশ্ন করতে পারে 1 সেকেন্ড পর বস্তুটার বেগ কত? 1 সেকেন্ড পর বস্তুটার বেগ যখন বলবে তখন v এর মান তোমাকে বের করতে হবে। কয় সেকেন্ড পর? মিনিট কত? 49 মাইনাস 9.8, 35.2। আর এই সময় যদি ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা বের করতে বলে তাহলে কি বের করবা? h আফটার 1 সেকেন্ড। তাহলে h = কত? v0t মাইনাস হাফ। সেম ভাবে h এর যদি কানেকশন থাকে, t এর কানেকশন থাকে, v এর কানেকশন থাকে, তাহলে এটার সাহায্যে বের করা সম্ভব। রিসার্চ বেগের মান জানা থাকে
সূত্র বের করতে পারবো। তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি হবে v স্কয়ার মাইনাস 2dx। এখন দেখো মজার বিষয় আছে। মজার বিষয় কোন জায়গায়, ধরো 1 সেকেন্ড পর তার বেগ 39.2, বেগ কমে গেল না? পরবর্তী সেকেন্ড তার যে মানে প্রথম সেকেন্ডে সে যতটুকু উপরে উঠছে পরবর্তী 1 সেকেন্ডে কিন্তু ততটুকু উপরে উঠতে পারবে না, কারণ প্রথম সেকেন্ডের জন্য তার আদি বেগ 49 আর শেষ বেগ কত 39.2, আর পরবর্তী 1 সেকেন্ডের জন্য তার আদি বেগ কত 39.2। কথা বুঝতে গেল? তার মানে কি বেগটা কমে গেল না? আর কম আরো স্লো যাবে না একটু? আমরা পরবর্তী সেকেন্ডে সে মনে করো এখানে আসছে 2 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর 2 সেকেন্ড পর, তখন তার বেগ কত হবে 39.2 মাইনাস 9.8 কত হয় 29.4। তো কয় সেকেন্ড পর 2 সেকেন্ড পর, তাহলে আমাদের 3 সেকেন্ড অবস্থা কি হবে? তো 2 সেকেন্ড পর হাইট কি বাড়ছে না? আর বাড়তেছে। 3 সেকেন্ড মনে করো সে এখানে আসছে, যেমন মনে করো t3 3 সেকেন্ড লেটার, এখানে ভিত্তি কত 29.4 মাইনাস 9.8 19.6 মিটার পার সেকেন্ড। তারপর 4 সেকেন্ড পর কি হবে 4 সেকেন্ড পর কি হবে 9.8 মিটার পার সেকেন্ড। দেখো সেকেন্ড v4 এর মান। তারপর 5 সেকেন্ড পর কি হবে, তাহলে এই যে v5 হচ্ছে তোমার কত 0 মিটার পার সেকেন্ড আর t5 হচ্ছে কত সেকেন্ড 5 সেকেন্ড। তার মানে এই নিক্ষিপ্ত বস্তুটার বেগ 0 হওয়ার আগ পর্যন্ত, কত হওয়ার আগ পর্যন্ত 0 হওয়ার আগ পর্যন্ত তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h। এই হচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত h। আদি বেগ কত v0, আর এই শেষ বেগ এইটা তার শেষ বেগ না? এখন বস্তু আর উপরে উঠবে, তাহলে বস্তু কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে? যতক্ষণ পর্যন্ত কিনা নিক্ষেপণ বেগটা কিনা হয় শূন্য না হয়। তাহলে 49 থেকে কন্টিনিউয়াসলি এটা কমতে 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 কোথায় পৌঁছালো 0 মিটার পার সেকেন্ডে পৌঁছালো। তাহলে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি 49 মিটার পার সেকেন্ড বেগে যে বস্তুটাকে নিক্ষেপ করলাম সেটা 0 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তার টোটাল অতিক্রান্ত হাইট হচ্ছে h। শেষ বেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, 1 সেকেন্ড পর বেগ একরকম, 2 সেকেন্ড পর বেগ আরেক রকম, কন্টিনিউয়াসলি হ্রাস পাচ্ছে। বাট বস্তুটার শেষ বেগ 0 হতে হতে তার টোটাল টাইম লাগে গেছে কত 5। বন্ধনের কাছে শেষ, বস্তু আর উপরে উঠবে না। এখন কি করবে? তাহলে বলো বস্তু কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে শেষ বেগ শূন্য না হয়? তাহলে আমি এই ইকুয়েশন থেকে শেষ বেগ 0, সর্বাধিক উচ্চ, এটা কি সর্বাধিক উচ্চ না? h ইকুয়াল টু কি সর্বাধিক, মানে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতা কি h। এই সর্বাধিক উচ্চতায় ওঠার প্রয়োজনীয় সময়টা আমি বের করতে পারবো না, বুঝলেন ব্যাপারটা? তাহলে আমি যদি এখানে v এর মান শেষ বেগের মান 0 বসাই, শেষ বেগের মান কি বসাই 0 বসাই, তাহলে শেষ বেগ 0 হওয়ার আগ পর্যন্ত, শেষ বেগ 0 হওয়ার আগ পর্যন্ত আর টোটাল প্রয়োজনীয় সময় হচ্ছে কি t না? আমি চাইলে এটা বের করতে পারি না। সুতরাং এখান থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, কি সময় প্রয়োজনীয় সময় কেন বের করবা? প্র্যাকটিক্যাল বের করো, বের করে দেখা দিই v v0 মাইনাস কত dt। হ্যাঁ, তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য শেষ বেগ কত হবে 0। তা শেষ বেগ যদি কি বসাও 0 বসাও, তাহলে t কত v0 বাই g না? সুতরাং t v0 বাই g। নিক্ষেপণ বেগকে g দ্বারা ভাগ করলে কি? তো দেখো নিক্ষেপ করছিলাম কত বেগে 49 থেকে 9.8 দ্বারা ভাগ করো 5, কি দেখছি হয়ে গেল না? তো যে কাজটা ওইগুলো করো এটা এমনি করো, তাহলে v0 বাই কত g। এখন আমাকে বলো উপরে উঠতে, এটা হলো উড্ডয়ন কাল, এটা কি কাল? উড্ডয়ন কাল। এই যে উপরে উঠলো, এটা হচ্ছে উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল। তো পতন কাল কত? আবার পতন কাল কত হবে? পতন কাল মানে কি? এই যে এখান থেকে যে উপরে উঠলো, এই উঠতে যে সময়টা লাগলো সেটা উড্ডয়ন কাল, মানে কতক্ষণ উড়ে, আর কতক্ষণ সময় লাগবে সেটা কি পতিত হতে। উড্ডয়ন কালটাকে আমরা ধরলাম t1 ধরলাম, তাহলে t সমস্যা নাই।
এখন উপর থেকে এটা আবার ভূমিতে ফিরে আসবে না, না বসে থাকবে না? এটা উপরে উঠে গিয়ে বসে থাকবে নাকি, নাকি নিচের দিকে নামবে আস্তে আস্তে? নিচের দিকে নামবে। নিচের দিকে নামতে কত সময় লাগবে? কত সময় লাগবে? এই সেম সময় লাগবে না? কারণ সেম হিসাব চিন্তা করে দেখো, আবার সে যখন ভূমিকে আঘাত করবে কত বেগে আঘাত করবে? 49 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। কেন? এখানে তার বেগ 0, এখন পরন্ত বস্তু না, এখন তার বেগ উল্টা কি বাড়বে, প্রতি সেকেন্ডে কতটুকু বাড়বে? 9.8। তাহলে এখানে থেকে 9.8 হবে, আরেক সেকেন্ড পর 19.6 হবে, আরেক সেকেন্ড পর কি হবে? 29.4 হবে, আরেক সেকেন্ড পর কি হবে? 39.2 হবে, আরেক সেকেন্ড পর কি হবে? 49 হবে। আমরা উঠতে যে সময় লাগলো নামতে কি একই সময় লাগবে না? সুতরাং এর উড্ডয়ন কাল যদি হয় p = v0/g, তাহলে পতন কাল কত হবে? আবার পতন কাল কত? p, তাহলে v0/g। সুতরাং বিচরণ কাল কত? বিচরণ কালটাকে আমরা বললাম ক্যাপিটাল T। ক্যাপিটাল T = 2v0/g। এটা কি বিচরণ কাল না? কারণ তোমাকে যদি চাওয়া হয় সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারবে না, বা বিচরণ কাল বের করতে পারবে না, বা পতন কাল যদি চাই বের করতে পারবে না, তাহলে আমরা খুব সহজে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য উড্ডয়ন কাল, বিচরণ কাল, পতন কাল এগুলো বের করতে পারবো। তাহলে বুঝতে পারছো কিনা? এখন এই যে আমি নিক্ষেপ করলাম, সর্বাধিক উচ্চতায় উঠতে তার টাইম লাগছে কত? 3 না? তার সর্বাধিক উচ্চতাটা কত, ম্যাক্সিমাম হাইটটা কত, সেটা তো আমরা বের করা উচিত নাকি? সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময় বের করে ফেলছি। এখন সর্বাধিক উচ্চতা বের করব। সুতরাং সর্বাধিক উচ্চতা কি হবে? দেখো এখানে সর্বাধিক উচ্চতা যদি বের করতে চাও, তাহলে আমি কি কোশ্চেন করব? এটা সময় করব, অনেকভাবে বের করা যায়, তোমার ইচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে টি এর মানটা, যেখানে h মানে কি সর্বাধিক উচ্চতা হওয়া সম্ভব, টি এর মানটা কি করব? বসায় দাও। টি এর মানটা বসাইলে এই বসায় সাইন, অথবা এখানে ডিফারেন্স করতে পারো, তোমার ইচ্ছা। এই ক্ষেত্রে করব। সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত? 0। শেষ বেগ 0 হওয়ার আগ পর্যন্ত, হাইটটা বের করব। সুতরাং 0 স্কয়ার = v0² - 2g। তখন এই স্মল কেসটাকে আমরা সর্বাধিক উচ্চতা বলবো, তো ক্যাপিটাল H বললাম। কি বললাম? ক্যাপিটাল H, মানে ম্যাক্সিমাম হাইট, এটাকে বললাম ক্যাপিটাল H। আর এই বিভিন্ন অবস্থানে এটা ধরো h1, হ্যাঁ, এটা হচ্ছে কি h2, আর ম্যাক্সিমাম হাইটটাকে আমরা কি বললাম? ক্যাপিটাল H। সুতরাং ক্যাপিটাল H কি হলো? v0² কত? 2g। আমরা কি সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময় পেয়ে গেলাম, সর্বাধিক উচ্চতা পেয়ে গেলাম, বিচরণ কাল পেয়ে গেলাম না? মজার বিষয়, এই তিনটি ইকুয়েশনের কথা বললাম না? মনে করো যদি বিগত বছরে যদি 15 বার প্রশ্ন আসে, 3 থেকে 4 বার প্রশ্ন আছে, এটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করলাম, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগছে, বা এই বস্তুটা কতক্ষণ শূন্যে থাকবে, বা বিচরণ কাল কত, এই টাইপের প্রশ্নগুলো 3 থেকে 4 বার রিপিটেশন আছে। সর্বাধিক উচ্চতা কত, এই ইকুয়েশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝে পড়তে হবে, তাহলে আর টেস্ট লাগবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কয় মাত্রিক গতির জন্য? এক মাত্রিক গতির জন্য। খুব কঠিন। তাহলে এক মাত্রিক গতির জন্য প্রযোজ্য সমীকরণ হচ্ছে v = v0 + at, হ্যাঁ, s = v0t + half at স্কয়ার, v = v0² + 2as, আর সমবেগের জন্য s = v। আর গ্যালিলিও পরন্ত বস্তুতে কোনো সমবেগ নাই, আর সমতরল অথবা কি সমমন্দল। তাহলে পতনশীল বস্তু যদি হয় তাহলে কি হবে? সমতরল। এই ইকুয়েশনগুলো জাস্ট আমরা কি করব? s এর জায়গায় h বসাবো, আর a এর জায়গায় কি বসাবো? সমতরল অভিকর্ষীয়করণ g বসাবো। তাহলে v = v0 + gt, h = v0t + half gt স্কয়ার, v = v0² + 2gs। আবার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমি ইকুয়েশনগুলোকে ব্যবহার করব কিভাবে? v = v0 - gt, h = v0t - half gt স্কয়ার, v = v0² - 2gs। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমি দেখাইলাম যে একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তুমি সেটা একটা কি আছে? বেগ আছে। এই নিক্ষেপণ বেগ হচ্ছে v0। সে ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত কিনা তার বেগটা কিনা হয় 0 না হয়। সর্বাধিক উচ্চতায় তার বেগ কত? 0। ঠিক আছে, তাহলে যে হারে নিক্ষিপ্ত বস্তুর জন্য যে হারে বেগ কমে, আবার এই বস্তুটা যখন পড়তে শুরু করবে তখন ঠিক সেই হারে তার বেগটা কি বাড়ে। এজন্য বলা হচ্ছে নিক্ষেপণ বেগের মান যা হবে, পতন বেগের মানও কি হবে? সেম হবে। উঠতে যে সময় লাগবে, নামতে একই সময় লাগবে।
অর্থাৎ উড্ডয়ন কালের মান যদি কি হয় v0/g, পতন কালের মান কত v0/g, বাট বিচরণ কাল বা শূন্য অবস্থানের যে সময় 2v0/g। আর সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইটটা যদি আমি বের করতে যাই তখন এখানে সে আসবে 0 বসায় আমি পাইছি v0/2 2g। এই মানগুলো আমরা এখানে জানতেই পারি। তাহলে এই যে কথাগুলো বললাম এতক্ষণ যা বললাম সবগুলো কয় মাত্রিক গতির জন্য? একমাত্রিক গতির। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারের অর্ধেক আমাদের শেষ। তারপরে কি অর্ধেক আমাদের শেষ। এখন এখানে কিছু প্রশ্ন থাকবে, এবার আমি লাস্টে দেখাবো। ধরো এই যে একটি বুলেট একটা তক্তা কি করতে পারে? ভ্যাট করতে পারে। বুলেটের ব্যাগ 3 গুণ করা হলে এরকম কয়টি তক্তা ভ্যাট করতে পারবে? এখন এগুলাকে আমরা তোমার কি করার জন্য, যে একাডেমিক্যালি পরীক্ষার জন্য সলভ করার জন্য এই কোশ্চেনগুলো কি করি ব্যবহার করি। যেটা প্লাসেরটা না কাটিস করব, মাইনাসেরটা, প্লাস মাইনাস। কারণ কি? কারণ দেয়ালের মধ্যে বা তক্তার মধ্যে যখন বুলেট প্রবেশ করে তার বেগ কি বাড়ে না কমে? কমে না? কমে কি না? কমে। তাহলে যেহেতু কমে, ইনিশিয়ালি সে একটা তক্তা ভ্যাট করলো, বেগ 3 গুণ করছে, কয়টা তক্তা ভ্যাট করলো? বেগের পরিমাণ বাড়াতে হবে। আগে s পরিমাণ হলে এখন s প্রাইম কত? এভাবে আমরা তক্তার পরিমাণটা বের করি। বাট এডমিশন টেস্টে এত সময় পাওয়া যাবে না। দুটো প্যাটার্ন আছে, একটা হচ্ছে বেগ এত গুণ করা হলে কয়টা তক্তা ভ্যাট করতে পারবে বা আরো কতটুকু প্রবেশ করবে, এগুলোকে আমরা শর্টকাটে বেশি নিতে হবে। বাট বুঝাইও দিব যে এমনি বের করতে হবে, কিন্তু এটা সব সময় অ্যাপ্লাই করা কি হয় না, পসিবল হয় না। আমি যখন যে সলভ করাবো তখন একটু দেখাই দিব। ঠিক আছে, তো ওটা আলাদা ব্যাপার। তার মানে এই যে মোটামুটি ওভারঅল যে সামারি এখান থেকে একমাত্রিক গতির সবকিছুই চলে আসবে। বাকি থাকলো কি আমাদের দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি বলা মানে কি? প্লাস একটা তলে গতিটা কি থাকবে? যে কোনো একটা তল বরাবর কি থাকবে? ওই বলা হয় না যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। এটাও কি এই যে ডানে বামে উপরে নিচে, এটাও কি একটা তলে কি থাকবে? xy তলে, বাট একটা তল, মানে ডাবল ডিফারেন্ট তল দিবে না। বুঝছো? তখনই কি হবে? প্লাস হবে। অন্যথায় কি হবে না? প্লাস হবে না। তাহলে প্লাস কাকে বলে? ঠিক আছে, এখন প্লাস কাকে বলে? অনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় কি? প্লাস। তাহলে অনুভূমিকের কত ডিগ্রি কোণে? সূক্ষ্ম কোণ।